মাত্র 15 থেকে 20 মিনিটের এই একটা ক্লাসে আমরা রাইট ফর্ম অফ ভার্বসের পুরো A to Z শিখে ফেলবো। তোমরা যারা এসএসসি 26 ব্যাচ আছো এবং এসএসসি 27 ব্যাচ আছো, 26 ব্যাচের মেইনলি টেস্ট এক্সাম আর কয়েকদিন পরে, 27 ব্যাচের আবার ইয়ার ফাইনাল, এবং এই দুইটা ব্যাচে কিন্তু আমরা রাইট ফর্ম অফ ভার্বটা নিয়ে অনেক বেশি পরিমাণ প্যারায় আছি লাস্ট টাইমে। তোমরা কিন্তু অনেকে বলতেছো যে ভাই রাইট ফর্ম অফ ভার্বসের এত রুলস পড়লাম, আমার কিছুই মনে থাকে না, প্র্যাকটিস করতে গেলে পারি না। সো তোমাদের জন্য মেইনলি আজকের ক্লাসে তোমার 20 মিনিট, আমি হাইয়েস্ট 20 মিনিট নিব। এই 20 মিনিটের ভিতরে তোমার পুরো রাইট ফর্ম অফ ভার্বসের সকল ইম্পর্টেন্ট রুল এবং কিভাবে তুমি ওইটা পরীক্ষার খাতায় অ্যাপ্লাই করবে, অর্থাৎ তোমার বোর্ড কোশ্চেন সলভের ক্ষেত্রে, কলেজে এক্সামসের কোশ্চেন সলভের ক্ষেত্রে তার পুরো A to Z বিস্তারিত আলোচনা করব। এবং এই ক্লাসটা করার পরে আমি তোমাকে এতটুকু গ্যারান্টি দিতে পারি, তোমার রাইট ফর্ম অফ ভার্বস ন্যূনতম কোনো প্রবলেম থাকবে না, ঠিক আছে? সো বাই দ্য ওয়ে, আমি তোমাদের হিরামন ভাইয়া পড়াশোনা করতেছি ঢাকা ইউনিভার্সিটির ল ডিপার্টমেন্টে, এবং এটা মূলত আমাদের রাইট ফর্ম অফ ভার্বসের ক্লাস। বাট তোমাদের জন্য কিন্তু আমাদের সকল ক্লাস রেডি আছে আমাদের ইউটিউব চ্যানেলে। তুমি যদি ভিজিট করো, এই যে প্লেলিস্টে তুমি ভিডিওটা দেখতেছো, এইচএসসি ইংলিশ সেকেন্ড পেপার ফুল প্রিপারেশন গ্রামার পার্টের, এই প্লেলিস্টেই তুমি প্রোনাউন রেফারেন্স বলো, সিনোনিম অ্যান্টোনিম বলো, তোমার যা যা প্রয়োজন, যতগুলো টপিক আছে সবগুলো টপিক আমি ওইখানে সুন্দর করে ইনক্লুড করে ভিডিওগুলো সুন্দর করে সাজানো, ওইখান থেকে দেখে নাও, স্বপ্নবী থেকে দেখে নাও, ঠিক আছে? আর ফেসবুক পেজে দেখলে তো অবশ্যই এখান থেকে দেখতেছো, ফেসবুকে দেখলে। সো দেখো, রাইট ফর্ম অফ ভার্বের ক্ষেত্রে আমরা যে জিনিসটা নিয়ে অনেক বেশি প্যারা খাই সেটা হচ্ছে ভাইয়া কোন জায়গায় কি বসাবো, কোন রুলসের আন্ডারে আসছে। ভাই দেখো, রাইট ফর্ম অফ ভার্ব যদি তুমি পারতে চাও, তুমি জাস্ট ভার্বের 6টা ব্যবহার একটু দেখো। এই 6টা ব্যবহার দেখা, এই জাস্ট এই স্লাইড থেকে তুমি তোমার পুরো রাইট ফর্ম অফ ভার্বের 50% কভার করতে পারবা। লাইক তুমি জাস্ট এই স্লাইডটা থেকে তোমার রাইট ফর্ম অফ ভার্বসে যা যা ছিল সেখানকার পুরো 50% কভার করতে পারবা। রাইট ফর্ম অফ ভার্ব বলতে আমরা যা বুঝি, আমরা মূলত রাইট ফর্ম অফ ভার্ব বলতে ভার্বের মাত্র এই 6টা ব্যবহার, এইখানে যে 6টা ব্যবহার তুমি দেখতেছো, এই 6টা ব্যবহারকে আমরা বুঝি, নাথিং এলস, এর বাইরে কিছু না, ঠিক আছে? রাইট ফর্ম অফ ভার্ব বলতে জাস্ট আমরা এই 6টা ব্যবহারকেই বুঝি। মানে রাইট ফর্ম অফ ভার্ব বলতে আমরা ভার্বের যতগুলো ব্যবহার করি সবগুলো ব্যবহার এই 6টার ভিতরেই, এই 6টার থেকে যে কোনো একটা আমরা ব্যবহার করি, অর্থাৎ ভার্বের সঠিক ফর্ম। সো এখানে কি আছে দেখো, প্রথমটা আছে বেস ফর্ম। বেস ফর্ম মানে কি, একদম যে মূল ফর্মটা, ঠিক আছে? বেস ফর্ম লাইক তোমার প্লে, রিড, গো। এখন আমরা এই বেস ফর্মটাকে মাঝে সাঝে ভুল করে প্রেজেন্ট ফর্ম বলে ফেলি বা V1 বলে ফেলি, বা একদম কনভেনশনালি আমরা কিন্তু এইটাই বলি, ঠিক আছে? আমরা কিন্তু জেনারেল ভিডিওতে তোমাদের বোঝানোর জন্য এইটাই বলি যে ভার্বের বেস ফর্ম বা V1। বাট ভার্বের বেস ফর্ম আর V1 এর ভিতরে একটা পার্থক্য আছে। ভার্বের বেস ফর্ম মানে একদম যে ভার্বের যে অথেন্টিক ফর্মটা, ঠিক আছে? একদম যে মেইন ফর্মটা, ঠিক আছে? অর্থাৎ যার সাথে এডিশনাল এস বা ইএস এরকম কোনো কিছু নাই। সো এই যে ফর্মটাকে মূলত ভার্বের বেস ফর্ম বলে। সো ভার্বের বেস ফর্ম আর প্রেজেন্ট ফর্মের ভিতরে অনেক পার্থক্য আছে। লাইক আমরা বলতে পারি যে সকল বেস ফর্ম প্রেজেন্ট ফর্ম, কিন্তু সকল প্রেজেন্ট ফর্ম ভার্বের বেস ফর্ম না। আমি কি বললাম? ভার্বের সকল বেস ফর্ম প্রেজেন্ট ফর্ম হইতে পারে, ঠিক আছে? বাট ভার্বের সকল মানে V1 হইতে পারে, কিন্তু সকল যে V1 বা প্রেজেন্ট ফর্ম এটা কিন্তু আবার বেস ফর্ম না। লাইক এখানে কি আছে দেখো, প্লে, রিড, গো, ঠিক আছে? এইগুলা হচ্ছে ভার্বের বেস ফর্ম, এবং একই সাথে এইগুলা ভার্বের প্রেজেন্ট ফর্ম। আবার এই যে প্লেস, রিডস, গোস, এইগুলা কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাইলে কি আমরা দেখতেছি, এই যে প্লে, রিড, গো এইগুলো ভার্বের বেস ফর্ম আবার প্রেজেন্ট ফর্ম, কিন্তু এইগুলো শুধুমাত্র কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম, নট বেস ফর্ম। সো তারপরে এটা একটা ফর্ম, আরেকটা ফর্ম কি আছে, পাস্ট ফর্ম বা V2, যেমন প্লেড, রেড, ওয়েন্ট। আরেকটা ফর্ম কি আছে, পাস্ট পার্টিসিপল ফর্ম V3, প্লেড, রেড, গন। আরেকটা ফর্ম কি আছে, প্রেজেন্ট পার্টিসিপল, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি, প্লেইং, রিডিং, গোয়িং। জাস্ট একটু খেয়াল করো, এই 6টা ভার্বের ব্যবহারের বাইরে তোমার আর কিচ্ছু ব্যবহার করা লাগে না। যথেষ্ট ইন্টারেস্টিং কিন্তু টপিকটা, জাস্ট এই 6টার বাইরে তোমার আর কিচ্ছু ব্যবহার করা লাগবে না। তারপরে এস বাই এস যুক্ত ফর্ম, ঠিক আছে? এস বাই এস যুক্ত ফর্ম এই যে গোস, ইটস, রিসেস। তারপরে কি ইনফিনিটিভ ফর্ম মানে কি 2+, ঠিক আছে? টানা 2+ ভার্বের বেস ফর্ম, যে টু গো, টু ইট, টু এনরিচ। জাস্ট এইগুলো আমরা রাইট ফর্ম অফ ভার্বে যা ব্যবহার করি, হাজার যে প্রশ্ন সলভ করি, যা করি, জাস্ট এই 6টা ফর্মের ব্যবহারই আমরা বারবার ঘুরাই ফিরাই করি। এখন এই 6টা ফর্ম কোন জায়গায়, কোন সেগমেন্টে কিভাবে বসবে আমরা এইটা একটু দেখে নেব। আমরা উইদিন এ ভেরি শর্ট টাইম, লাইক যেটা বললাম যে 15 to 20 মিনিটস, 15 থেকে 20 মিনিটের ভিতরে সম্পূর্ণটা দেখে ফেলবো, এবং আমরা একটু মনোযোগ সহকারে ক্লাসটা করব। ট্রাই করবা নোট করার, আর এইটার পিডিএফ যদি প্রয়োজন মনে হয়, পিডিএফটা তোমাদের প্রয়োজন, আই নো। সো ভিডিওটা ফেসবুকে দেখলে শেয়ার করে পেজে একটা মেসেজ দিলে আই থিঙ্ক তোমাকে পিডিএফটা প্রোভাইড করা হবে। আদারওয়াইজ তুমি ইউটিউবে দেখলে একটা কমেন্ট করে ইউটিউব থেকে তোমাকে ওইখানে আমরা লিঙ্কটা দিয়ে দিব, আশা করি, ঠিক আছে? কারণ এটা খুব ইম্পর্টেন্ট। বাট এইটা পড়লে তোমার আর কোনো আলাদা করে এত বড় বই পড়া লাগবে না। এইটা পড়বা, বোর্ড কোশ্চেন সলভ করবা, মানে মোর দ্যান ইনাফ। এখানে
আমরা জাস্ট একটু খেয়াল করবো যে কোন জায়গায় কোন টেন্স বসাবো। জাস্ট একটু খেয়াল করো, আমরা তো টেন্সের গঠনগুলো জানি না, আমরা টেন্সের গঠন তো এই ক্লাসে শিখবো না, আমরা টেন্সের গঠন সবাই জানি, আমাদের প্রশ্নের ভিতরে বাদলে আমরা টেন্সের গঠনগুলো শিখে নিব। সো দেখো কোনো একটা সেন্টেন্সের ভিতরে মানে কোন জায়গায় আমরা ভার্বের কোন ফর্মটা বসাবো, কোন একটা সেন্টেন্সের ভিতরে যদি আমরা নাও অ্যাট দিস মোমেন্ট এই দুইটা ওয়ার্ড পাই, ঠিক আছে, কোন একটা সেন্টেন্সের ভিতরে যদি আমরা নাও বা অ্যাট দিস মোমেন্ট এই দুইটা ওয়ার্ড পাই, তাহলে ওই যে সেন্টেন্সটা, ওই সেন্টেন্সটায় যে ভার্বটা বসাবো সেই ভার্বটা আমরা বসাবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারে, অর্থাৎ সাবজেক্ট প্লাস এম বা ইজ বা আর প্লাস ভার্বের আইএনজি, ঠিক আছে, ভার্বের সাথে আইএনজি আর কি। অর্থাৎ আমি যদি কোনো একটা সেন্টেন্সের ভিতরে ভুল করে নাও দেখি বা অ্যাট দিস মোমেন্ট দেখি, তখন আমরা চোখ বন্ধ করে ওইটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারে নিয়ে যাব। অর্থাৎ আমাদের ভার্বের আগে একটা এম বা ইজ বা আর বসবে, তারপরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যাবে, তারপরে ওখানে যা যা থাকবে তাই বসাই দেবো এক্সটেনশন হিসেবে। যেমন এখানে কি আছে, দে আর ওয়াচিং টিভি, এই যে জাস্ট এই ওয়াচিং টিভি, আর ওয়াচিং কেন আসছে, কারণ এই যে লাস্টে অ্যাট দিস মোমেন্ট আছে, দে আর ওয়াচিং টিভি অ্যাট দিস মোমেন্ট, তারা এই মুহূর্তে, ঠিক আছে, তার এখন কিন্তু টিভি দেখতেছে, বুঝতে পারছো? নাও থাকলে হইতো যে দে আর ওয়াচিং টিভি নাও। তারপরে কি আছে দেখো, এইগুলাকে মূলত বলা হয় টেন্স মার্কার, ঠিক আছে, এইগুলোকে বলা হয় টেন্স মার্কার, মার্ক করে যে এইগুলা থাকলে একটা সেন্টেন্সের ভিতরে এই ওয়ার্ডগুলো থাকলে এইটা এই টেন্সে হবে। তারপরে আমাদের দ্বিতীয় সেগমেন্টটা কি আছে দেখো, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এই তিনটা অক্সিলারি ভার্ব অর্থাৎ হ্যাভ, ভার্ব, হ্যাজ আর হ্যাড, এই তিনটা যদি কোনো একটা সেন্টেন্সের ভিতরে দেখি এবং এর পরে যে ভার্বটা আমরা বসাবো, এর পরে যে ভার্বটা থাকবে সেই ভার্বটা অবশ্যই ভিতরিত হবে, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, ঠিক আছে। অর্থাৎ হ্যাভ, হ্যাজ, হ্যাড এর পরে যদি আমাদের ভার্ব বসাইতে হয় সেই সেন্টেন্সটাই আমরা কি করব, ভিতরি বসাবো, অর্থাৎ আমাদের নেক্সট ভার্ব, অর্থাৎ হ্যাভ, হ্যাজ, হ্যাড এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বা ভিতরি বসে, ঠিক আছে। যেমন উই হ্যাভ মেড হিম ক্যাপ্টেন, আমরা তাকে ক্যাপ্টেন নির্বাচিত করেছিলাম। তারপরে কি আছে দেখো, এইগুলো একটু মনে রাখবা, জাস্ট এই ওয়ার্ডগুলো মনে রাখবা, এগুলো জেনারেলি তোমার অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়। সো এই অ্যাডভার্বগুলা যদি কোনো সেন্টেন্সের ভিতরে তুমি দেখো, তাইলে ওই সেন্টেন্সটা অবভিয়াসলি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারে হবে, অর্থাৎ ওইখানে যে ভার্বটা আমরা বসাবো সেই ভার্বটা হবে ভার্বের প্রেজেন্ট ফর্ম বা ভি ওয়ান, ভার্বের প্রেজেন্ট ফর্ম বা ভি ওয়ান। এখানে আমাদের এই ওয়ার্ডগুলো কি আছে, অলওয়েজ, অফেন, ইউজুয়ালি, হার্ডলি, সেলডম, জেনারেলি, নর্মালি, সামটাইমস, অকেশনালি, অ্যাট টাইমস, ডেইলি, রেগুলারলি, ফ্রিকোয়েন্টলি, এভরি ডে, এভরি মান্থ, অন হলিডেজ, সানডে, মানডে, এটসেট্রা। এই যে এই অ্যাডভার্বগুলো যদি সামাও আমরা কোন একটা সেন্টেন্সের ভিতরে দেখি, এইগুলো মূলত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মার্কার, ঠিক আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মার্কার। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন কি, সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম অর্থাৎ ভি ওয়ান। সো এইগুলো যদি আমরা কোন একটা সেন্টেন্সের ভিতরে দেখি, আমরা সেইখানে চোখ বন্ধ করে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অর্থাৎ সাবজেক্ট প্লাস কি বসাবো বলো তো, ভি ওয়ান বসাবো। এখন দেখো এখানে কি আছে, দ্য ম্যান সেলডম স্মোক, ঠিক আছে, অর্থাৎ মানুষটি কদাচিৎ বিড়ি খায় বা ধূমপান করে। স্মোকের পরে কিন্তু একটা এস বলবে, কেন এস বলবে, কজ এই সেলডমটা আছে, অর্থাৎ আমি বুঝতেছি এটা আমাদের পরবর্তী ভার্বটা ভার্বের প্রেজেন্ট ফর্মে হবে এবং সাবজেক্ট আমাদের দ্য ম্যান, থার্ড পারসন সিঙ্গুলার যেহেতু আছে আমরা ভার্বটার পরে এস বাই এস বসাবো। তারপরে কি আছে, আলম অলওয়েজ স্পিক ট্রুথ, এখানে এই অলওয়েজটা আছে, দ্যাটস ওয়াই আমাদের স্পিক্স হবে, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম। তারপরে কি, ইউনিভার্সাল ট্রুথ অর্থাৎ চিরন্তন সত্য, হ্যাবিচুয়াল ফ্যাক্ট, অভ্যাসগত কর্ম, এই সকল জায়গায় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। যেমন দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, অর্থাৎ সূর্য পূর্ব দিকে উঠে। তারপরে এইগুলা দেখো, এই যে এইগুলা যে ইয়েস্টারডে, এগো, লং সিন্স, লাস্ট নাইট, এইগুলো মূলত পাস্ট ইনডিফিনিট টেন্স মার্কার। পাস্ট ইনডিফিনিট টেন্স মার্কার মানে কি, এইগুলো যদি কোনো একটা সেন্টেন্সের ভিতরে আমরা ভুল করেও দেখে ফেলি, তখন আমরা জাস্ট সাবজেক্টের পরে একটা ভি টু বসাবো, সাবজেক্টের পর একটা ভি টু বসাবো, মানে ভার্ব হিসেবে অ্যাজ এ ভার্ব আমরা ভার্বের পাস্ট ফর্মটা ব্যবহার করব, ঠিক আছে, ভার্বের পাস্ট ফর্মটা ব্যবহার করব। যেমন জয় কেম হোম লাস্ট নাইট, জয় গত রাতে বাড়িতে এসেছিল, এই যে কেম, কামের ভি টু কিন্তু কেম, এখন এখানে কেম কেন বসছে, জাস্ট ফর লাস্ট নাইট, লাস্ট নাইট হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স মার্কার, ক্লিয়ার গাইজ। তারপরে উড দ্যাট, জাস্ট সিম্পল, জাস্ট এই জিনিসগুলো আসে, এই জিনিসগুলো তোমরা পারো না ভাই, কেমনে পসিবল, তোমরা কেন এমন বলো তো। তারপরে আমাদের কি আছে, উড দ্যাটের ক্ষেত্রে জাস্ট খুব সিম্পল এবং ইন্টারেস্টিং রুল তুমি দেখো, মানে এটা অসম্ভব কল্পনা বোঝায়, বাট ওইটা আমরা দেখবো না। যে উড দ্যাটের পর একটা সাবজেক্ট থাকবে, সাবজেক্টের পর একটা কুড থাকবে, তারপরে ভার্বের বেস ফর্ম, যেমন উড দ্যাট আই কুড গো টু কলেজ, নাথিং এলস, আর কিচ্ছু না। তারপরে কি, এই ভার্বগুলো তুমি একটু খেয়াল করো, ভার্ব না মানে জাস্ট এই ওয়ার্ড বা এই ফ্রেজগুলো একটু খেয়াল করো, এই ওয়ার্ড বা এই ফ্রেজগুলো একটু যদি খেয়াল করো তুমি বুঝতে পারবা। এই ওয়ার্ডগুলো দেখো, মাইন্ড, ওর্থ, পাস্ট, ক্যান নট হেল্প, could not help, with a view to, look forward to, would you mind, get used to, এই ওয়ার্ড বা ফ্রেজগুলা
এই অড বা ফ্রেজগুলা যদি কোনো একটা সেন্টেন্সে থাকে এবং তারপরে আমাদের যে ভার্বটা বসবে সেই ভার্বটার পরে অবশ্যই আইএনজি থাকবে। ক্লিয়ার? এই যে অড বা ফ্রেজগুলো তুমি দেখলা, মাইন্ড দেখলা, ওড দেখলা, পাস্ট দেখলা, ক্যান নট হেল্প দেখলা, কুড নট হেল্প দেখলা, উইথ এ ভিউ টু দেখলা, লুক ফরওয়ার্ড টু দেখলা, উড ইউ মাইন্ড দেখলা, গেট ইউজ টু দেখলা না? এই যে অড বা ফ্রেজগুলা সামহাউ কোন একটা সেন্টেন্সের ভিতরে যদি থাকে, এরপর আমাদের যে ভার্বটা বসবে, এরপর একটা ভার্ব বসে, অলওয়েজ একটা ভার্ব বসে, ঠিক আছে? এরপর অলওয়েজ একটা ভার্ব বসে, যে ভার্বটা বসবে সেই ভার্বটার সাথে অবশ্যই আইএনজি যোগ করা থাকবে, অর্থাৎ ভার্বের আইএনজি যুক্ত ফর্মটা এখানে বসবে। যেমন এখানে আছে আই এম স্টাডিং হার্ড উইথ এ ভিউ টু, উইথ এ ভিউ টুর পরে কি আসছে? গেটিং এ প্লাস। আমি এত কঠোর পরিশ্রম করতেছি কেন? গেটিং এ প্লাস। মানে এইখানে জাস্ট একটা দিয়ে উদাহরণ দেওয়া, বাট যে কোনো একটা থাকলেই আমরা এখানে কি বসাবো? ভার্বের সাথে আইএনজি যুক্ত ফর্মটা বসাবো। তারপরে কি আমরা জাস্ট এটা জানি যে বিফোরের আগে পাস্ট পারফেক্ট, তারপরে ফার্স্ট ইনডিফিনিট, যে তারপরে আফটারের ক্ষেত্রে আফটারের পরে পাস্ট পারফেক্ট, আফটারের আগে ফার্স্ট ইনডিফিনিট। ওই যে রোগী আসার মানে ডাক্তার আসার পূর্বে রোগী মারা গেল, জাস্ট এগুলো ভেরি মানে কি বলবো যে এনশিয়েন্ট রুল। সো ওইগুলা জাস্ট না পড়লেও চলবে, বাট একটু দেখে নিবা, ঠিক আছে? এগুলো একদম ইজি, যে তোমার বিফোরের আগে পাস্ট পারফেক্ট, বিফোরের পরে ফার্স্ট ইনডিফিনিট, জাস্ট এগুলো পড়াইতে খুব বেশি ইন্টারেস্টেড লাগে না আমার। তারপরে এখানে একটু দেখো যে উইদাউট প্রিপোজিশন, হয়ল অ্যাজ এ প্রিপোজিশন বা বাই, জাস্ট এইগুলা যে তোমার প্রিপোজিশনের পরে যদি আমাদের কোনো ভার্ব বসাইতে হয়, তো আমরা প্রিপোজিশনের পরে যদি একটা ভার্ব বসাইতে চাই, অবভিয়াসলি প্রিপোজিশনের পরে আমরা কি বসাবো? এখানে ভার্বের সাথে আইএনজি যোগ করে দিব। কেন? কারণ প্রিপোজিশন শুধুমাত্র নাউনের আগে কিন্তু বসবে, আমরা অ্যাজ এ জেনারেল ইউজ। সো আমাদের প্রিপোজিশনের পরে যদি কোনো ভার্ব আসে, প্রিপোজিশনের সাথে আমরা আইএনজি, সরি, সেই ভার্বটার সাথে আমরা আইএনজি যোগ করে ওটাকে নাউন করে ফেলি, ঠিক আছে? সো এখানে কি আছে দেখো। আর বেসিক্যালি এখানে আমি যদি উইদাউট বা বাই বা হয়েল দিয়ে বোঝাই, তাহলে আমি একদম বাংলা নিয়মে ডিরেক্ট বলবো, যদি উইদাউট বাই বা আমার হয়েল এরপর একটা গ্যাপ থাকে, ওই গ্যাপে যদি কোনো ভার্ব বসাইতে পারে, তুমি চোখ বন্ধ করে আইএনজি যুক্ত ফর্মটা বসাই দিবা, ঠিক আছে? আর আমি যদি সুশীলভাবে বলি, প্রিপোজিশন নাউনের আগে বসে, ঠিক আছে? সো দ্যাটস ওয়াই প্রিপোজিশনের পরে যদি কোনো ভার্ব থাকে, ওই ভার্বের সাথে আইএনজি যোগ করে আমরা ওইটাকে ভার্বটাকে নাউন করে ফেলবো, ঠিক আছে? আমি একটু সভ্য এবং একটু চলিত, দুইটা বাংলাই তোমাদের বুঝাইলাম। তারপরে কি আছে দেখো, এগুলো একটু খেয়াল রাখবা, যে ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম, উইশ, ফ্যান্সি, এইগুলার পরে যদি কোনো ভার্ব আমাদের বসাইতে বলে, সেই ভার্বটা অবভিয়াসলি ভার্বের পাস্ট পার্টি যে সরি পাস্ট ফর্ম হিসেবে বসাইতে হবে, অর্থাৎ এরপরে অলওয়েজ ভি টু হয়। লাইক আমি কি বললাম? ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম, উইশ, ফ্যান্সি। It is time, it is high time, wish, fancy. I repeat, guys, I repeat. It is time, it is high time, wish, fancy. এরপরে it is time, it is high time, wish, fancy. এরপরে always ভার্বের কোন ফর্ম হয় বলো তো? পাস্ট ফর্ম হয় বা ভি টু হয়। লাইক এখানে দেখো it is high time we studied hard, ঠিক আছে? ইয়ে হয় আমাদের পড়াশোনা করা, কঠোরভাবে পড়াশোনা করার উপযুক্ত সময়। তারপরে দেখো is, every, one of, এইগুলা যদি সাবজেক্টের হিসেবে বসে, তাহলে কি বললাম? অ্যাজ এ সাবজেক্ট যদি ইজ বসে, এভরি বসে, অন অফ বসে, রুলগুলার গুরুত্ব যে কি পরিমাণ অপরিসীম ভাই, তুমি জাস্ট আমি এই যে আমার জাস্ট এই রুলসগুলো আছে, এইগুলাতেই পুরো রাইট ফর্ম অফ ভার্ব শেষ। জাস্ট তুমি চিন্তা করো যে মানে হাউ মাচ ইম্পর্টেন্ট আমাদের রুলগুলা। সো তুমি যদি রুলসগুলো ভালো করে পড়ো, পিডিএফটা নাও, আমি বলবো যে এরপরে তোমার আমি বিলিভ করি, খুব ফার্মলি বিলিভ করি, এরপরে তোমার আর রাইট ফর্ম অফ ভার্বে কোনো ন্যূনতম প্রবলেম থাকবে না। এত হাজার হাজার রুল পড়ে এত তুমি পড়বা কেন? হয় তোমার তো এত রুল পড়া লাগবে না, জাস্ট এই সেগমেন্টগুলো থেকে প্রত্যেকবার প্রশ্ন আসে। সো আমি কেন এত রুল পড়বো? ঠিক আছে, আমার কি দায় ঠিকছে? আমি কি গ্রামারবিদ হব, ব্যাকরণবিদ হব ইংলিশে? নো। সো তারপরে কি আছে দেখো, ইজ, এভরি, অন অফ, ঠিক আছে? সো এইগুলা অ্যাজ এ সাবজেক্ট যদি থাকে একটা সেন্টেন্সের, তো ভার্বটা হবে অলওয়েজ সিঙ্গুলার, ভার্বটা হবে অলওয়েজ সিঙ্গুলার। আই রিপিট, তাহলে কি বললাম? অ্যাজ এ সাবজেক্ট হিসেবে যদি এগুলো থাকে, আমাদের ভার্বটা হবে অলওয়েজ, অলওয়েজ এবং অলওয়েজ সিঙ্গুলার। অ্যাজ এ সাবজেক্ট হিসেবে যদি এগুলো থাকে, আমাদের ভার্বটা কি হবে? আমাদের ভার্বটা কিন্তু সিঙ্গুলার হবে। আমাদের একটু মনে রাখতে হবে, ঠিক আছে? আমরা কিন্তু ভুলে যাই ইজ অফ, এগুলো জাস্ট খুবই সিম্পল। তারপরে যেমন এখানে কি আছে? ওয়ান অফ দ্য বয়েজ ওয়াজ প্রেজেন্ট ইয়েস্টারডে, অর্থাৎ বালকদের ভিতরে মাত্র একজন কি ছিল। এগুলা মানে প্রত্যেককে আলাদা আলাদা করে বোঝায়। এখানে এভরি দ্বারা প্রত্যেককে আলাদা করে বোঝায়, মানে একজনকে বোঝায়। এভরি দ্বারাও তোমার প্রত্যেককে আলাদা করে বোঝায়। ওয়ান অফ দ্বারাও মানে অনেকের ভিতরে একজনকে বোঝায়। এখানে কি আছে দেখো, ওয়ান অফ দ্য বয়েজ ওয়াজ প্রেজেন্ট ইয়েস্টারডে, এখানে অজ বসছে, এখানে বয়েজ আছে, চোখ বন্ধ করেছে, তোমরা ওয়ার দিতা। তোমাদের তো কমন সেন্সের মানে এই অবস্থা, যদি রুলসগুলো না জানো। এই ওয়ান অফের কারণে কিন্তু এখানে অজ বসছে। কেন? ওয়ান অফ দ্য বয়েজ মানে বুঝাইছে মানে বালকদের ভিতরে একজন, ঠিক আছে? প্রেজেন্ট ইয়েস্টারডে, বালকদের ভিতরে একজন গতদিন উপস্থিত ছিল, ঠিক আছে? সো আমরা কেন এগুলোর পরে সিঙ্গুলার ভার্ব বসাবো? আই থিঙ্ক ইটস ক্লিয়ার। তারপরে কি আছে দেখো, মডাল, সেমি মডাল, ঠিক আছে? মডাল, সেমি মডাল। মডাল যেমন কি আছে? ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, শ্যাল, শুড, উইল, উড, অট টু, হ্যাভ টু, ইউজ টু, ডেয়ার, নিড, হ্যাড বেটার, বি, গোয়িং টু।
এইগুলো হচ্ছে মডাল বা সেমি মডাল, এবং এরপর অলওয়েজ ভার্বের বেস ফর্ম বসাইতে হয়। উই অল নো, আমরা সবাই জানি যে মডাল বা সেমি মডালের পরে অলওয়েজ ভার্বের বেস ফর্মটা বসে। যেমন আই ক্যান প্লে ফুটবল, আই ক্যান সিং এ সং, ঠিক আছে, উই শুড গিভ আপ স্মোকিং রাইট নাও। সো এরকম জাস্ট অ্যাজ ইফ বা অ্যাজ দো। অ্যাজ ইফ বা অ্যাজ দোর স্ট্রাকচারটা যথেষ্ট মানে প্রচলিত। জাস্ট এটা তুমি কিসে কিসে ব্যবহার করো নাই তুমি একটু বলো আমাকে। তুমি অ্যাজ ইফ বা অ্যাজ দোর ব্যবহার করছো, তোমার কিসে ব্যবহার করছো বলো? তুমি ওই যে তোমার স্পেশাল ইউজে ব্যবহার করছো, মনে করে দেখো যারা ক্লাস করছো, ঠিক আছে। তারপরে কি কমপ্লিটিং এ ব্যবহার করছো। সো এরকম অ্যাজ ইফ বা অ্যাজ দোর ব্যবহার কিন্তু অনেক আর কি। সো অ্যাজ ইফ বা অ্যাজ দোর আগে যদি ভি অন থাকে, অ্যাজ ইফ বা অ্যাজ দোর পরে হবে ভি টু। অ্যাজ ইফ বা অ্যাজ দোর আগে ভি টু থাকলে অ্যাজ ইফ বা অ্যাজ দোর পরে হবে হ্যাড প্লাস ভি থ্রি, ঠিক আছে। হি টক্স অ্যাজ ইফ, এখানে কিন্তু অ্যাজ ইফ বা অ্যাজ দোর আগে ভি অন আছে, সো দ্যাটস ওয়াই অ্যাজ ইফ বা অ্যাজ দোর পরে ভি টু হবে। অ্যাজ ইফ বা অ্যাজ দো হি নিউ এভরিথিং, এই নো এর ভি টু হচ্ছে নিউ, ঠিক আছে, নো এর ভি টু হচ্ছে নিউ। তারপরে কি আছে, শি বিহেভ অ্যাজ ইফ বা অ্যাজ দো শি হ্যাড বিন রিচ, সে এমনভাবে ব্যবহার করছিল যেন সে অনেক বড় লোক। এই যে অ্যাজ ইফ বা অ্যাজ দোর আগে বিহেভড আছে না, ভি টু আছে না, তারপরে কি আছে, এই ভি টু যেহেতু আছে এখানে অ্যাজ ইফ বা অ্যাজ দোর আগে ভি টু থাকার কারণে অ্যাজ ইফ বা অ্যাজ দোর পরে হ্যাড প্লাস ভি থ্রি হয়েছে। ক্লিয়ার? তারপরে তুমি যদি খেয়াল করো যে উড ইউ মাইন্ড আর উইথ এ ভিউ টু, এরপরে যদি কোনো ভার্ব আমাদের বসাইতে বলে, আমরা অবভিয়াসলি চোখ বন্ধ করে সেখানে ভার্বের আইএনজি যুক্ত ফর্মটা বসাবো। লাইক এখানে দেখো, উড ইউ মাইন্ড ওপেনিং দ্য ডোর, তোমাকে যদি দরজাটা খুলতে বলি তুমি কিছু মনে করবে? ঠিক আছে, আই এম গোয়িং টু দ্য লাইব্রেরি উইথ এ ভিউ টু রিডিং বুকস, আমি লাইব্রেরিতে যাচ্ছি বই পড়ার উদ্দেশ্যে। এই যে উইথ এ ভিউ টুর পরে আমি কি বসাইছি, ভার্বের সাথে আইএনজি যুক্ত একটা ফর্ম। তাহলে উইথ এ ভিউ টু আর তোমার এখানে কি উড ইউ মাইন্ড, এরপরে আমরা যদি কোনো ভার্ব ব্যবহার করতে যাই, আমরা ওইখানে অবভিয়াসলি ভার্বের আইএনজি যুক্ত ফর্মটা ব্যবহার করব। ক্লিয়ার হইতে হবে, তাই না? তারপরে আমরা কন্ডিশনাল জেনারেলি 4 প্রকার আমরা জানি, জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল। বাট আমরা যখন এইচএসসি লেভেলে আসি, আমরা এখন 3টা কন্ডিশনাল শিখবো, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, নট জিরো কন্ডিশনাল আমাদের অ্যাডমিশনে লাগবে। সো ফার্স্ট কন্ডিশনালের গঠন কি, ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার, অর্থাৎ ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস ফিউচার ইনডিফিনিট, ঠিক আছে। ইফ ইট রেইনস আই উইল স্টে অ্যাট হোম। তারপরে আমাদের সেকেন্ড কন্ডিশনাল গঠন কি, প্লাস পাস্ট ইনডিফিনিট প্লাস উড, ঠিক আছে। উড প্লাস ভার্বের যে বেস ফর্ম, উড কুড মাইট প্লাস ভার্বের বেস ফর্ম। যেমন ইফ আই ওয়ার রিচ, যদি আমি ধনী হতাম, আই উড ট্রাভেল, ঠিক আছে। এখানে কিন্তু উইলটা এখানে উড হয়েছে, আর এখানে তোমার প্রেজেন্ট ইনডিফিনিটটা পাস্ট ইনডিফিনিট হয়েছে সেকেন্ড কন্ডিশনালে। আর থার্ড কন্ডিশনাল হচ্ছে ইফ প্লাস হ্যাড প্লাস ভি থ্রি, ঠিক আছে। অর্থাৎ ইফ প্লাস আমাদের যে পাস্ট তোমার পারফেক্ট টেন্স, তারপরে সাবজেক্ট প্লাস উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। যেমন ইফ হি হ্যাড ট্রাইড, যদি সে চেষ্টা করতো, হি উড হ্যাভ পাস, সে পাস করতে পারতো। তারপরে কি আছে দেখো, সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট। সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট রুলসটা অত্যন্ত বেশি মানে প্রচলিত। সো দ্যাট বা ইন অর্ডার দ্যাটের আগে যদি ভি অন থাকে, তাহলে সো দ্যাট বা ইন অর্ডার দ্যাটের পরে তোমার বেসিক্যালি ক্যান বা মে হয়। তারপরে আমরা কি করি, ক্যান বা মের পরে ভার্বের বেস ফর্ম বসাই দিই। আর সো দ্যাট বা আমাদের ইন অর্ডার দ্যাটের আগে যদি আমাদের ভি টু হয়, তাহলে আমরা সো দ্যাট বা ইন অর্ডার দ্যাটের পরে মাইট বসাই বা কুড বসাই, তারপরে ভার্বের বেস ফর্ম বসাই। জাস্ট এখানে কি আছে দেখো, এই সো দ্যাট বা ইন অর্ডার দ্যাটের আগে ভি টু আছে, সো দ্যাটস ওয়াই আমাদের এরপরে সাবজেক্টের পরে মাইট বসছে, তারপরে ভার্বের বেস ফর্ম বসে। হি স্টাডিড সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট হি মাইট পাস, ঠিক আছে। তারপরে কি আছে দেখো, আই এক্সারসাইজ ইন অর্ডার দ্যাট আই কুড স্টে ফিট। তারপরে কি আছে দেখো, আইদার ডট ডট অর, নাইদার ডট ডট নর। এই দুইটা একটু মানে খুব মনোযোগ দিয়ে দেখবা। আই রিপিট, এই দুইটা একটু খুব মনোযোগ দিয়ে দেখবা। আমি তোমাকে এতটুকু বলতে পারি, জাস্ট গাইজ এইগুলা পড়লে, এই রুলসগুলা পড়লে এর বাইরে থেকে তোমার প্রশ্ন আসার সম্ভাবনা নাই বললেই চলে। নাই মানে নাই, ঠিক আছে। এইগুলা যদি পড়ো, আই রিপিট গাইজ, আই রিপিট, যে এইগুলা পড়লে তোমার এর বাইরে থেকে মানে প্রশ্ন আসবে এটা কল্পনাও করা যায় না। জাস্ট এইগুলা মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। এর বাইরে থেকে জেনারেলি প্রশ্ন আসে না এবং আসবে না। এর বাইরে থেকে জেনারেলি প্রশ্ন আসে না এবং প্রশ্ন আসবে না, ঠিক আছে। সো আইদার ডট ডট অর এবং আইদার ডট ডট নরের ক্ষেত্রে আমরা এই যে এটা কিন্তু দুইটা সাবজেক্টে যুক্ত করে, অর্থাৎ আইদারের পর একটা সাবজেক্ট থাকে, নাইদারের পর একটা সাবজেক্ট থাকে, মানে আইদারের পর একটা সাবজেক্ট থাকে আর অরের পর একটা সাবজেক্ট থাকে। আবার নাইদার ডট নরের ক্ষেত্রে নাইদারের পর একটা সাবজেক্ট থাকে, নরের পর একটা সাবজেক্ট থাকে। সো এই ক্ষেত্রে আমরা যখন রাইট ফর্ম অফ ভার্ব করব, আমরা এই যে অর বা নর, মানে আইদারের পরে না, কিন্তু আমরা অর বা নরের পরে যে সাবজেক্টটা থাকবে সেইটা অনুযায়ী ভার্বটা বসাবো, ঠিক আছে। যেমন এখানে কি আছে দেখো, নাইদার রিনা নর মিনা ওয়াজ প্রেজেন্ট এট দ্য পার্টি। সো এখানে তোমার নাইদার রিনা অর্থাৎ রিমা আর মিনা, রিনা আর মিনা দুইজনে কেউ পার্টিতে যায় না, আমরা কিন্তু ভার্বটা এই যে ভার্বটা বসাইছি মিনা অনুযায়ী, ঠিক আছে। আমরা কিন্তু দুইটাকে কেন্দ্র করে বসাই নাই, যথেষ্ট ইজি কিন্তু সেগমেন্টগুলা। তারপরে কি আছে দেখো, এখানে তুমি যদি খেয়াল করো, সরি,
নো সুনার হ্যাড সাবজেক্ট প্লাস V3, হার্ডলি হ্যাড সাবজেক্ট প্লাস V3, স্কার্সলি হ্যাড সাবজেক্ট প্লাস V3 এবং এর পরের যে আমরা ক্লজটা নিয়ে আসি সেই ক্লজের গঠন থাকে সাবজেক্ট প্লাস V2। আমাদের জেনারেলি এই পাশের যে ক্লজটা, এই সেগমেন্টটা আমাদের পরীক্ষার খাতায় বা প্রশ্নে দেওয়া থাকে ম্যাক্সিমাম টাইমে। আমাদের জাস্ট এই পাশের সেগমেন্টে শুধু সাবজেক্টটা দেওয়া থাকে, এরপর আমরা ভার্বের যে পাস্ট ফর্মটা বসাই, অর্থাৎ নো সুনার হ্যাড, এরপরে আমরা যে সাবজেক্ট প্লাস V3 আমরা কিন্তু জানি নো সুনার হ্যাড, হার্ডলি হ্যাড, তারপরে তোমার স্কার্সলি হ্যাড, এরপর সাবজেক্ট প্লাস V2 বসে। যেমন নো সুনার হ্যাড আই রিচ দ্য স্টেশন, ঠিক আছে, দ্য ট্রেন, জাস্ট আমাদের এই লেফটের এইখানে লিভ দিয়ে বা কোনো কিছু যে গ্যাপ দেওয়া থাকে আমাদের লেফট করতে হয়, অর্থাৎ এইটা নো সুনার হ্যাড যুক্ত আমাদের যে দ্বিতীয় ক্লজে সাবজেক্ট প্লাস V2, এই V2টাই হচ্ছে আমাদের এই ক্লজের বা আমাদের এই রুলসের মেইন। তারপরে কি অ্যাজ সুন অ্যাজ যদি কোনো একটা সেন্টেন্সে থাকে অ্যাজ সুন অ্যাজ এর আগে পরে বা পরে পরে দুইটা জায়গায় আমাদের V2 হয়। অর্থাৎ অ্যাজ সুন অ্যাজ এইটা মূলত অ্যাজ সুন অ্যাজ কোনো একটা সেন্টেন্সে যদি তুমি দেখো এখানে যদি দুইটা ভার্ব থাকে দুইটা ক্লজে দুইটাই V2 বসাবো। যেমন অ্যাজ সুন অ্যাজ আই স হিম আই স্মাইলড। তারপরে কি আছে দেখো লেস্ট, ঠিক আছে, লেস্টের নিয়মটা যথেষ্ট সহজ। লেস্টের পরে, ঠিক আছে, লেস্টের পরে জাস্ট একটা সাবজেক্ট আসবে, সাবজেক্টের পরে শুড বা মাইট, তারপরে ভার্বের বেস ফর্ম। যেমন স্টাডি হার্ড অর্থাৎ কঠোরভাবে পড়াশোনা করো, লেস্ট ইউ শুড ফেল অর্থাৎ পাছে যদি এরকম একটা মিনিং কিন্তু বহন করে। তাহলে আমি কি বলছি যে লেস্টের প্রথমে একটা সাবজেক্ট আসবে, সাবজেক্টের পরে তোমার কি আসবে, বেসিক্যালি সাবজেক্টের পরে তোমার একটা শুড বা মাইট আসবে, ঠিক আছে, লেস্টের পরে সাবজেক্ট, সাবজেক্টের পরে শুড বা মাইট, তারপরে ভার্বের বেস ফর্ম। তারপরে কি এখানে দেখো খেয়াল করো, ঠিক আছে, খেয়াল করো এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। উইথ, টুগেদার উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যালং উইথ, ইন অ্যাডিশন টু, অ্যাকম্পানিড বাই, এই ওয়ার্ড বা ঠিক আছে, এই ওয়ার্ড বা ফ্রেজগুলো দ্বারা যদি সামাও, এই ওয়ার্ড বা ফ্রেজগুলো দ্বারা যদি সামাও, এগুলো মূলত তোমার অ্যাজ এ তোমার কি বলবো মানে তোমার অ্যাজ এ কানেক্টর বা কনজাংশন হিসেবে কিন্তু ব্যবহৃত হয়। সো এইগুলো দ্বারা যদি কোনো একটা সেন্টেন্সের দুইটা মানে সাবজেক্ট ভাগ করা থাকে তাহলে আমরা অবশ্যই প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্বটা বসাবো, ঠিক আছে, ভার্ব হবে অ্যাকর্ডিং টু দ্য ফার্স্ট সাবজেক্ট। যেমন আই অ্যালং উইথ, ঠিক আছে, আই অ্যালং উইথ মাই ব্রাদার প্লে ফুটবল, আই অ্যালং উইথ মাই ব্রাদার প্লে ফুটবল, এটা মূলত কনজাংশন। সেই অ্যালং উইথ দ্বারা কিন্তু আমাদের এই সাবজেক্ট আই আর মাই ব্রাদার এটা দুইটা কিন্তু অ্যাড করা, কিন্তু আমাদের এই ভার্বটা বসবে মূলত এই আই অনুযায়ী। এই অ্যালং উইথ এর পরে যে মাই ব্রাদার থাকুক বা মাই গ্র্যান্ডফাদার থাকুক, মাই ফ্রেন্ডস থাকুক, ওইটা না, আমাদের অবশ্যই ভার্বটা বসবে অ্যাকর্ডিং টু দ্য ফার্স্ট সাবজেক্ট, আই অনুযায়ী, ঠিক আছে। অর্থাৎ এইগুলোর দ্বারা যদি দুইটা সাবজেক্ট যুক্ত থাকে তাহলে এইগুলোর আগে, ঠিক আছে, এইগুলোর আগে যে সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্ট অনুযায়ী আমাদের ভার্বটা বসাইতে হবে। এখানে কি আছে দেখো, আই অ্যালং উইথ মাই ব্রাদার প্লে ফুটবল, আমি আমার ভাইয়ের সাথে ফুটবল আর কি খেলছিলাম আর কি, ঠিক আছে। তারপরে এখানে যদি মাই ব্রাদার অনুযায়ী থাকতো তাহলে কিন্তু প্লেস হইতো, কিন্তু মাই ব্রাদার অনুযায়ী নাই, আই অনুযায়ী আসে বলে আমাদের ভার্বের যে মেইন ফর্মটা থেকে গেছে। এখন আরেকটা লাস্ট রুল, এইটা একদম লাস্ট রুল, ভেরি লাস্ট রুল, এরপর আমরা বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করবো, কিছু কথা বলবো। সো একটা সেন্টেন্সে দুইটা ভার্ব থাকলে দ্বিতীয় ভার্বটির সাথে আইএনজি যোগ করতে হয়, না হলে টু প্লাস ভার্বের বেস ফর্ম যোগ করতে হয়। অর্থাৎ একটা সিম্পল সেন্টেন্সে তুমি কখনো মানে দুইটা মেইন ভার্ব রাখতে পারবা না, ঠিক আছে, এটা ইংলিশ গ্রামারের একটা রুল যে একটা সিম্পল সেন্টেন্সে তুমি কখনো দুইটা মেইন ভার্ব রাখতে পারবা না। সো একটা সিম্পল সেন্টেন্স যখন তুমি দুইটা মেইন ভার্ব রাখতে পারবা না, তখন আমাদের কি করতে হবে, আমাদের যেহেতু একটা যদি সেন্টেন্সে দুইটা ভার্ব থাকে তাহলে আমাদের একটা ভার্বকে নন ফাইনাইট করে ফেলতে হবে, ঠিক আছে, একটা ভার্বকে আমরা মেইন ভার্ব থেকে নন ফাইনাইট করে ফেলবো, ঠিক আছে। নন ফাইনাইট করার জন্য কি করা যায়, আমরা হয় ওইটার সাথে আইএনজি যোগ করতে পারি, করে রান করে দিলাম, আইদার আমরা কি করতে পারি টু প্লাস ভার্বের বেস ফর্ম দিয়ে আমরা ইনফিনিটিভ করতে পারি। সো আমরা কোন ক্ষেত্রে একটা সেন্টেন্সে দুইটা ভার্ব থাকলে আমরা ওইটাকে রান করব, মানে রান করে দিব, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি যুক্ত ফর্মটা নিয়ে আসবো। আর কোন ক্ষেত্রে একটা সেন্টেন্সে দুইটা ভার্ব থাকলে আমরা মানে ওইটাকে টু প্লাস ভার্বের বেস ফর্ম দিয়ে একটা ইনফিনিটিভ ফর্মে নিয়ে আসতে পারি। সো ফার্স্ট অফ অল জাস্ট একটু অ্যাটেনশন দাও, হালকা একটু অ্যাটেনশন দাও, জাস্ট এই ভার্বগুলা যদি কোনো একটা সেন্টেন্সে থাকে এবং তারপরে যদি দ্বিতীয় ভার্ব থাকে, আমরা এই সেন্টেন্সের পরে সেই দ্বিতীয় ভার্বটাকে আইএনজি যুক্ত ফর্মে ব্যবহার করব, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি যোগ করে দিব। আর এই যে নিচের ভার্বগুলো দেখতেছো, এই ভার্বগুলা যদি কোনো একটা সেন্টেন্সে থাকে এবং ওই সেন্টেন্সে যদি আবার দ্বিতীয় একটা ভার্ব আসে, আমরা এই ক্ষেত্রে দ্বিতীয় ভার্বটাকে টু প্লাস ভার্বের বেস ফর্ম বা সেই পুরাতন কায়দায় গতানুগতিক কায়দায় V1 আমরা যেটা বলি সেটা করে আমরা এটাকে ইনফিনিটিভ করে দিব। লাইক এখানে একটু খেয়াল করো, ভার্বগুলো অ্যাডমিট, অ্যান্টিসিপেট, অ্যাপ্রিশিয়েট, অ্যাভয়েড, complete, consider, delay, dislike, discuss, defer, deny, detest, dread, enjoy, escape, excuse, finish, forgive, imagine, keep, involve, loathe, mean, mind, mention, miss, pardon, postpone, practice, prevent, propose, quit, recollect, recall, resist, resent, recommend, regret, risk, save, stop, suggest, tolerate, understand.
এই ভার্বগুলোর পরে যদি আমাদের সামহাউ দ্বিতীয় একটা ভার্ব চলে আসে, ওই ভার্বটাকে আমরা জাস্ট ওই সেন্টেন্সে দুইটা ভার্ব হয়ে গেলে আমরা এই ভার্বের পরে যে দ্বিতীয় ভার্বটা আসবে ওই ভার্বটার সাথে আমরা আইএনজি যোগ করে দিব। লাইক এখানে গেছে হি মাস্ট অ্যাভয়েড জগিং আনটিল হিজ নি হিলস, মানে তার নি ঠিকমতো সুস্থ না হওয়া পর্যন্ত তাকে জগিংটা কি করতে হবে, অ্যাভয়েড করতে হবে। এইখানে ঠিক আছে, অ্যাভয়েড, এই অ্যাভয়েড একটা ভার্ব না, এখানে অ্যাভয়েডটা ছিল না, তো এরপর আমরা দ্বিতীয় ভার্বটাকে আর যেহেতু জগিং আসছে মানে জগ আসছে ওর সাথে আমরা আইএনজি যোগ করে দিয়েছি। তারপরে কি, ইফ ইউ হ্যাভ এ হেড এক, যদি তোমার মাথায় ব্যথা করে স্টপ ওয়াচিং টিভি, এখানে স্টপ ছিল না, স্টপের পর আমরা দ্বিতীয় ভার্ব হিসেবে অলওয়েজ আইএনজি যুক্ত ফর্ম ব্যবহার করব। উই ডিড নট মাইন্ড ওয়ার্কিং ওভারটাইম অকেশনালি, মানে মাঝে মাঝে আমরা অকেশনালি মানে কি করতে, মানে ওভারটাইম করতে খুব বেশি খারাপ কিছু মনে করব না। সো এখানে মাইন্ডের পরে যেহেতু মাইন্ড একটা ভার্ব, মাইন্ড ইটসেলফ আ ভার্ব, সো মাইন্ডের পরে আমাদের যেহেতু দ্বিতীয় ভার্বটা আসছে, সো উই হ্যাভ টু মানে মেক ইট কি বল ইনফিনিটিভ। আমাদের কিন্তু এটাকে সরি ইনফিনিটিভ না, এটাকে আমাদের যেহেতু নন ফাইনাইট করতে হবে, আমরা এখানে আমরা কি করলাম, আমরা বলছিলাম নিচের গুলো থাকলে আমরা ইনফিনিটিভ করব, বাট এখানে আমরা জার্ন করে দিব। ঠিক আছে, ভার্বের সাথে আইএনজি একটা ফর্ম বসাই দিব। তারপরে আমরা যদি কোনো একটা সেন্টেন্স আস্ক থাকে, কন্টিনিউ থাকে, কনভিন্স থাকে, ডিসাইড থাকে, ফেইল থাকে, ফরগেট থাকে, ফোন থাকে, হোপ থাকে, ইন্টেন্ট থাকে, লার্ন থাকে, লাইক থাকে, ম্যানেজ থাকে, রিফিউজ থাকে, প্রমিস থাকে, তারপরে কি প্রপোজ থাকে, ট্রাই থাকে, অন থাকে, এইগুলা থাকে। সামহাউ কোনো একটা সেন্টেন্স এইগুলা আছে, ঠিক আছে, এইগুলা কোনো একটা সেন্টেন্সে সামহাউ তুমি দেখলা আছে, তাইলে পরে তুমি যে কাজটা করবা, এইগুলার পরে যে দ্বিতীয় ভার্বটা আসবে সেখানে জাস্ট টু প্লাস ভার্বের বেস ফর্ম বসাই দিবা। যেমন চিলড্রেন শুড লার্ন, এখানে তুমি খেয়াল করো লার্ন আছে না, লার্নের পরে কিন্তু আমাদের দ্বিতীয় ভার্বটা ছিল এই যে টেক কেয়ার, তো আমরা কি করছি যে টু টেক কেয়ার অফ দেয়ার হেলথ, নাথিং এলস, আর কিচ্ছু না। আমি তোমাকে এতটুকু বলতে পারি, জাস্ট এই রুলগুলো আমি বোর্ড কোশ্চেন সলভ করাবো, তুমি দেখলে মজা পাবা এবং তুমি সবগুলো বোর্ড কোশ্চেনে একদম প্রপার অ্যান্সার করতে পারবা। সো এইগুলা যদি তুমি ভালো করে পড়তে পারো, এই পিডিএফটা যদি ভালো করো, পিডিএফটা কালেক্ট করে নিও, ঠিক আছে, মানে মানে তুমি যেমন পারো পিডিএফটা কালেক্ট করে নিও, তোমার আর কিচ্ছু লাগবে না, জাস্ট তুমি বস। এখন আমরা একটা বোর্ড কোশ্চেন সলভ করবো, ঢাকা বোর্ড 2023। এখানে দেখো কি আছে, হয়েল ড্যাশ ফুড উই শুড ড্যাশ we bear in mind that we don't eat just to dash satisfy hunger or to eat আরে জাস্ট এত ফানি এবং এত মজার। এটা তুমি একটু খেয়াল করো, আমরা পড়ছিলাম না যে হইল বা বাই এরপরে বা উইদাউটের পরে বা ভার্বের সাথে আইএনজি বসে, তাহলে আমাদের প্রথম কি আছে, হয়েল আছে, এরপর একটা ভার্ব আছে, তাহলে হয়েল ইটিং। আমরা কি হবে, হয়েল ইটিং ফুড, আমরা যখন খাই উই শুড, আমরা কি বলছিলাম মডেল বা সেমি মডেল, শুড, কুড, উড, মাইট, এরপরে কি বসে ভার্বের বেস ফর্ম, তাহলে বেয়ারের বেস ফর্ম বেয়ার নিজেই, যে হয়েল ইটিং ফুড উই শুড বেয়ার ইন মাইন্ড দ্যাট, আমাদের মানে মাথার ভিতরে এটা রাখতে হবে যে উই ডোন্ট ইট জাস্ট টু। আমরা বলছিলাম না যে টুর পরে সকল প্রিপোজিশনের পরে তুমি ভার্বের আইএনজি যুক্ত ফর্ম বসাও, কোনো প্রবলেম নাই, বাট টু এরপরে তোমাকে ভার্বের বেস ফর্মটা বসাইতে পারে, অ্যাজ এ প্রিপোজিশন টুর পরে ভার্বের কিন্তু বেস ফর্মটা বসে জেনারেলি। তাহলে কি উই ডোন্ট জাস্ট ইট জাস্ট টু স্যাটিসফাই, এই স্যাটিসফাইটা কিন্তু থেকে যাবে, স্যাটিসফাই হাঙ্গার, আমরা কিন্তু শুধুমাত্র পেট ভরানোর জন্য খাই না। অর টু, আবার এখানে টু আছে, অর টু ফিল দ্য বেলি, অর্থাৎ আমরা পেট মানে আমাদের মানে তৃপ্তির জন্য খাই না বা আমাদের পেট ভরানোর জন্য খাই না, ঠিক আছে, অর্থাৎ এখানে ফিলটা কিন্তু ফিলই থেকে যাবে, জাস্ট সেম থিং, ঠিক আছে, একদম সেম থিং, এখানে টু এখানে টু, জাস্ট সেম থিং আমাদের এখানে কিন্তু থেকে যাবে। তারপরে উই ইট টু, আবার উই ইট টু, এখানেও কিন্তু টুর পরে কি ভার্বের বেস ফর্ম বসবে, ঠিক আছে, ভার্বের বেস ফর্ম মানে এখানে প্রিজার্ভই থেকে যাবে, যে উই ইট টু প্রিজার্ভ আওয়ার হেলথ, আমরা আমাদের শরীরকে মানে রক্ষণাবেক্ষণের জন্য কিন্তু মূলত খাবারটা খাই। তারপরে কি ফর গুড হেলথ, ভালো স্বাস্থ্যের জন্য এ ম্যান ড্যাশ ইট গুড ফুড, একজন মানুষের ভালো খাবার খাওয়া উচিত বা একজন মানুষ ভালো খাবার খাবে। আমি এখানে শুড ইটও দিতে পারি অথবা আমি শুধুমাত্র ইট দিতে পারি, উচিত অর্থে আমরা কোন একটা ভার্বের আগে মডেল হিসেবে অ্যাজ এ মডেল শুড ব্যবহার করতে পারি, উই হ্যাভ দ্য রাইট। তারপরে কি আছে, সো ইট dash happens that people who dash live in even the midst of plenty don't dash eat ফুড দা মানে ফুড দ্যাট দে নিড ফর গুড হেলথ, অর্থাৎ মূলত বলতেছে এখানে আমরা এমন দেখি যে মাঝে মাঝে মানে কিছু কিছু মানুষ আছে যারা অধিক প্রাচুর্যের ভিতরে বসবাস করে, কিন্তু তারা আসলে তাদের ভালো স্বাস্থ্যের জন্য যে খাবারটা খাওয়া প্রয়োজন সেই খাবারটা খায় না। সো এখানে আমি কি দিতে পারি, ইট, সো ইট হ্যাপেন্স, এখানে ইট আছে সাবজেক্ট, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখানে আমাদের ভার্বের সাথে এস বাই এস যোগ করতে হবে, এটা কিন্তু খুব বেসিক রুল, ঠিক আছে, উই নিড নট টু মানে এইখানে আলোচনা করা। সো আমি এখানে দিতে পারি না হ্যাপেন্স এই যে পিপি ইএনএস আমাদের, অর্থাৎ ইট হ্যাপেন্স দ্যাট, এটা এরকম হয় যে পিপি হু লিভ, এখানে এই যে হুর পরে আমরা এই যে ভার্বটা বসাবো, এখন হুর অ্যান্টিসিডেন্ট হচ্ছে পিপিল, এখন পিপিল কি অ্যাজ প্লুরাল, তো পিপিল যদি প্লুরাল আছে খুব একটু ক্রিটিক্যাল ওয়েতে একটু অ্যানালাইসিস করে জাস্ট গাইজ একটু অ্যানালাইসিস করলে, খুব বেশি না, একটু অ্যানালাইসিস করে যদি আমরা পড়াশোনাটা করতে পারি, পড়াশোনা পৃথিবীর যথেষ্ট সহজ একটা বিষয়, যদি আমরা একটু অ্যানালাইসিস করে করি, যদি একটু স্ট্যান্ডার্ড মেনটেন করে করি, নাথিং এলস, আর কিচ্ছু না, ঠিক আছে। তাহলে আমি কি বললাম, এখানে কি আসবে,
যে ইট সো হ্যাপেন্স দ্যাট যে পিপল হু লিভ, ঠিক আছে, হুর পরে লিভ কেন বসছে, অর্থাৎ এই যেটা আছে এটা কেন বসছে ভার্বের যে তোমার একদম যে প্লুরাল ফর্ম কেন বসছে, জাস্ট ফর পিপল, কারণ এই হু এর অ্যান্টিসিডেন্ট পিপল, ঠিক আছে, এই হু রিলেটিভ প্রোনাউন হিসেবে এই পিপলকে রিপ্রেজেন্ট করে, সো পিপল অনুযায়ী আমাদের ভার্বটা হবে, তাহলে কি হু লিভ ইন দ্য মিডস্ট অফ প্লেন্টি, ডোন্ট, এখন ডোন্ট এটা বুঝতেছি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, সো ডোন্টের পরে ইটি থাকবে, ঠিক আছে, ডোন্ট ইট দ্য ফুড দে নিড ফর গুড হেলথ, অ্যাকচুয়ালি দে ড্যাশ, এখন এই দে আছে সাবজেক্ট, দে কি, দে থার্ড পারসন প্লুরাল নাম্বার সাবজেক্ট হিসেবে আছে, এখানে হ্যাভি থেকে যাবে, ঠিক আছে, দে হ্যাভ নো নলেজ অফ গুড হেলথ অ্যান্ড নিউট্রিশন, তাদের ভালো শরীর এবং এখানে এই সম্পর্কে ভালো কোনো ধারণা নেই, দে ডোন্ট নো হাউ টু, তারা জানে না হাউ টুর পরে কিন্তু অলওয়েজ তোমার ভার্বের বেস ফর্ম বসে, সিলেক্টই থেকে যাবে, হাউ টু সিলেক্ট এ ব্যালেন্স ডায়েট ফ্রম দ্য মেনি ফুডস দ্যাট, এই যে মেনি ফুডস মানে কি, ফ্রম দ্য মেনি ফুডস, এই অনেকগুলো খাবারের ভিতর থেকে তারা ভালো খাবার সিলেক্ট করতে পারে না যেটা ব্যালেন্স ডায়েট হবে, মেনি ফুডস দ্যাট, এই দ্যাটটা আমার রিলেটিভ প্রোনাউন, আমরা কনজাংশনে পড়ছি না রিলেটিভ প্রোনাউনের সেগমেন্টটা, সেই মেনি ফুডস মূলত দ্যাট মূলত মেনি ফুডসকে রিপ্রেজেন্ট করে, মেনি ফুডস এটা প্লুরাল আছে, এই সেগমেন্টে প্লুরাল আছে, তাহলে কিন্তু আর হবে, ঠিক আছে, আর অ্যাভেলেবল টু দেম, তারপরে কি বিসাইডস ফুডস আর্ভিং, এখন এখানে জাস্ট তোমার ফুডস আর্ভিং তুমি দেখতে পাচ্ছ এটা প্যাসিভ একটা স্ট্রাকচারে আছে যে ফুডস আর্ভিং অ্যাডাল্ট্রেটেড হবে, মানে এইখানে যে রুলস ব্যবহার করার ন্যূনতম সেগমেন্ট নাই, আমাদের বেসিক যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে ভার্ব শেষে এস বাই এস বসে, ওই একটা উচিত অর্থে শুড বসে, তারপরে তোমার টুর পরে ভার্বের বেস ফর্ম বসে, এই মানে জাস্ট ক্লাস 7-8 নিয়ম দিয়ে আমরা এইচএসসির একটা বোর্ড কোশ্চেন সলভ করতে পারি, জাস্ট মানে উই নিড এ লট অফ প্র্যাকটিস, নাথিং এলস, আমাদের একটা লট অফ প্র্যাকটিসের বাইরে আর কিচ্ছু প্রয়োজন হয় না, ঠিক আছে, যদি আমরা ইফ উই থিঙ্ক ডিপলি, আমরা যদি একটু ডিপলি চিন্তা করি, ইফ উই থিঙ্ক রেশনালি, আমরা যদি একটু রেশনালি চিন্তা করি, আমাদের মানে আর কিচ্ছু লাগে না, ঠিক আছে, ইটস ইনাফ। তারপরে কি, সো ইট ইজ হাই টাইম উই, জাস্ট ইট ইজ হাই টাইমের আমরা রুল পড়ছিলাম না, জাস্ট দেখো মানে এই জিনিসগুলো এত ইজি, আমি জানি না, ঠিক আছে, মানে আমি অবাক হই যে তোমরা এত ভুল কেন করো, একটু টাইম দাও, ইংলিশটাকে টাইম দাও, দিন শেষে তোমরা ঘুরাই ফিরে ফেল করবো ইংলিশে, নট ইউর গ্রুপ সাবজেক্ট, লাইক যে ভাগা সাবজেক্টে ফেল করবে না, দিন শেষে ফেল করবে ইংলিশে, লাখ লাখ শিক্ষার্থী ফেল করে ইংলিশে, তুমি জানো যে গ্রুপ সাবজেক্টে কত, গ্রুপ সাবজেক্টে শত শত শিক্ষার্থীও ফেল করে না, আর এখানে লাখ লাখ শিক্ষার্থী ফেল করে ইংলিশে। সো at the end of the day আমার রিকোয়েস্ট থাকবে যে তোমরা লাস্ট টাইমে 26 ব্যাচ, সামনে টেস্ট এক্সাম, পরে এইচএসসি, ফোকাস করো প্লিজ তোমার এই যে ইভিআই ইংলিশ বাংলা আইসিটিতে, আদারওয়াইজ ইউ ক্যান নট ডু ওয়েল ওভারঅল, তুমি ওভারঅল কিন্তু ভালো করতে পারবে না, তুমি পার্শিয়ালি ইউ ক্যান মেক এ গুড রেজাল্ট, পার্শিয়ালি ইউ ক্যান, ঠিক আছে, ইটস পসিবল, বাট নট যে ওভারঅল একটা যে ভালো একটা রেজাল্ট ফিগার আউট করা, দিস ইজ টু মাচ টাফ, মানে তুমি ধরো অ্যাভয়েড করলা বাংলাকে, অ্যাভয়েড করলে ইংলিশকে, অ্যাভয়েড করলে আইসিটিকে, ঠিক আছে, সো 3টা সাবজেক্ট নাই, মানে 500 মার্ক নাই, গ্রুপ সাবজেক্টে 800 মার্ক, তো হাউ ইজ ইট পসিবল, ঠিক আছে, এটা পসিবল না ম্যান, আমাদের একটু সিরিয়াস হইতে হবে, ইংলিশ আমরা পারি না, আমাদের এমন অনেক প্রবলেম আছে, সো ইট ইজ হাই টাইম উই সিলেক্টেড, ঠিক আছে, উই সিলেক্টেড রাইট কাইন্ড অফ ফুডস ফর অ্যাভয়েডিং হেলথ হ্যাজার্ড, আমাদের কিন্তু এখন উপযুক্ত সময় মানে ভালো ফুড সিলেক্ট করা। আর আমি একটা কথা বলি, তুমি ইংলিশে কত ভালো কথা বলতে পারো, ডাজ ইট ম্যাটার, মানে ইন দ্য পার্সপেক্টিভ অফ বাংলাদেশের এক্সাম সিস্টেমে তুমি গ্রামার কতটা পারো, ঠাডা কতটা মুখস্থ করছো, কতটা প্র্যাকটিস করছো, এইটা ম্যাটার করে, নট যে তুমি ইংলিশ ভালো বলতে পারো, আই এম এর ফ্রেন্ড এই ও, ঠিক আছে, মানে যত ভঙ্গায় ইংলিশ আছে, ইংলিশ মিডিয়ামের মতো তুমি বলো, সমস্যা নেই, তুমি ইংলিশ মিডিয়ামের না হয়েও তুমি দেখবা ইংলিশ মিডিয়ামের মতো ভাবটাব নিতেছো, বাট এটা নিয়ে কোনো লাভ নেই, প্লিজ বিশ্বাস করো আমাকে, কারণ দিন শেষে আমি তো দেখছি, আমি তো পড়াই, অনেক স্টুডেন্ট তো আমাদের থাকে না শহরের, যারা ওদের ইংলিশ অ্যাকসেন্ট অনেক ভালো, ওরা ইংলিশ অনেক সুন্দর ফ্লুয়েন্ট কথা বলতে পারে, পাস করতে পারে না ঢাবির ইংলিশে, মানে ঢাবির এক্সামে ইংলিশ মিডিয়ামে পড়ছে, ঠিক আছে, তোমার ঢাবিতে পাস করতে পারি নাই, তারপরে তোমার এরকম আছে যে ভালো যথেষ্ট ভালো ইংলিশ বলতে পারে, ঢাবিতে পাস করতে পারি নাই, এমন বহুত আছে, ঠিক আছে, সো ওই মুখে বলতে পারা বা ওইটার সাথে আমাদের প্র্যাকটিক্যালি এক্সামের পার্থক্য অনেক, তুমি ওইটা দিয়ে মানে অন্য সেক্টরে দেখো, নো প্রবলেম, বাট নট ইউর অ্যাডমিশন, নট ইউর এইচএসসি, এই জায়গাগুলোতে অ্যাকচুয়ালি তোমার এই যে টেক্সট বুক বেসড যে নলেজ বা প্র্যাকটিস কতটা জানো, গ্রামারের কতটা রুলস তুমি ভালো করে আয়ত্ত করতে পারতেছো, দ্যাটস ম্যাটার করে, ঠিক আছে, আর কিচ্ছু না। সো আই হোপ যে তোমরা এই জিনিসগুলা ভালো করে বুঝছো এবং পিডিএফটা কালেক্ট করে নিও, স্বপ্নলাভের সাথে দেখো, হিরামন ভাইয়ার গাইডলাইন যদি ভালো লাগে, তুমি মনে করো যে ভাই আমার নেক্সট এই ক্লাসটা লাগবে, ঠিক আছে, তুমি একটা কমেন্ট করে যাইতে পারো, ভাই নেক্সট এই ক্লাসটা প্লিজ দিয়েন, দেন আই উইল ট্রাই মাই বেস্ট। সো তোমরা যারা 26-27 ব্যাচ আসো, তোমাদের সাথে জাস্ট আই হ্যাভ টু শেয়ার সামথিং,
তো এখানে বেসিক্যালি তোমরা যারা 26 ব্যাচের আসো বা 27 ব্যাচের আসো, তোমাদের জন্য আমাদের একটা এক্সিস্টিং কোর্স আছে। সো তোমরা যারা আমাদের সাথে প্রিপারেশন নিতে চাও, আমরা তো আরো মানে যথেষ্ট কম্প্যাক্ট আকারে পড়ানোর ট্রাই করি, অ্যান্ড তোমাদের যা প্রয়োজন মানে অ্যাকচুয়ালি তোমাদের যা প্রয়োজন আমি ওইভাবে পড়ানোর ট্রাই করি অ্যাজ এ টিচার। বা আমি টিচার না, আই এম নট এ টিচার, আই এম অলওয়েজ ইউর মেন্টর। আমি তোমাকে মেন্টরিং করি, নো টিচিং। জাস্ট টিচিং দিলে কিন্তু হয় না। সো দেখো এখানে এই কোর্সটা হচ্ছে EBI 3.0 কোর্স। এই কোর্সটা মূলত ইংরেজি, বাংলা এবং ICT এই 3টা সাবজেক্টের মানে তোমরা যে সকল সাবজেক্টে সব থেকে বেশি ধরা খাবা সেই 3টা সাবজেক্ট, ইংরেজি, বাংলা, ICT 3টা সাবজেক্টের 500 মার্কের পূর্ণাঙ্গ প্রিপারেশনের কোর্স। এই কোর্সে ইংলিশের 2টা পার্টের 200 মার্ক, বাংলার 2টা পার্টের 200 মার্ক, ICTর একটা পার্টের 100 মার্ক, এই টোটাল 500 মার্কের পূর্ণাঙ্গ প্রিপারেশন নেওয়ানো হবে। এই কোর্সটায় ভর্তি বন্ধ হচ্ছে 20 ডিসেম্বর। আমি জানি না এই ভিডিও কবে আপলোড হবে, 18-19 তারিখে হয়তো আপলোড হবে। এই কোর্সে ভর্তি বন্ধ হবে 20 ডিসেম্বর। তো তুমি যদি আমাদের সাথে তোমার এই 3টা সাবজেক্টের পূর্ণাঙ্গ প্রিপারেশন নিতে চাও, তুমি এই কোর্সটাতে মাত্র 1000 টাকা এনরোল করে ফেলতে পারো। মাত্র 1000 টাকা, 3000 টাকা কোর্স ফি, বাট মাত্র এখন 1000 টাকা এনরোল করতে পারবা। আমাদের মানে ওভারঅল 1200+ শিক্ষার্থী কিন্তু এখানে এনরোল করে ফেলছে। 1200 জন 1000+ শিক্ষার্থী কিন্তু আমাদের সাথে ক্লাস করে নিয়মিত। এবং এই কোর্সটা যদি তুমি 1000 টাকা এখন ভর্তি হও, তোমাদের জন্য একটা কোর্স আছে DUB প্রি অ্যাডমিশন কোর্স, অর্থাৎ তোমরা যারা স্বপ্ন বড় দেখো যে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাও, তোমাদের জন্য কিন্তু এই কোর্সটা এলিজিবল। এই কোর্সটাতে ভর্তি হলে 1000 টাকার কোর্সে ভর্তি হলে এই কোর্সটা সম্পূর্ণ ফ্রি পাবা, ঠিক আছে? এবং এই কোর্সটা সম্পূর্ণ তুমি ফ্রি পাবা। এই কোর্সটা 1000 টাকা এখন 20 তারিখের আগে ভর্তি হলে 20 তারিখের পরে তুমি 1000 চাইলেও ভর্তি করাতে পারবো না। 10 তারিখ এমনি ভর্তি লাস্ট ডেট ছিল, 10 দিন বাড়ানো হয়েছে কারণ আমরা কথা বলতে পারিনি, 25 ব্যাচ নিয়ে ব্যস্ত ছিলাম, ঠিক আছে? তারপরে ওই কোর্সে যারা ভর্তি হবে EBI 3.0 তারা কিন্তু এই কোর্সটা সম্পূর্ণ ফ্রিতে পাবা। ঢাকা ইউনিভার্সিটির প্রি অ্যাডমিশনের প্রিমিয়াম একটা কোর্স, মোস্ট প্রিমিয়াম কোর্স, ঠিক আছে? কারণ ঢাকা ইউনিভার্সিটির ক্ষয়নিটের প্রি অ্যাডমিশনের কোনো প্রচলন অনলাইন বা অফলাইনে নাই। এবং এইখানে শিক্ষার্থীরা সব থেকে বেশি পরিমাণ সাফার করে। সায়েন্সের জন্য তো মানে অনলাইন বলো অফলাইন বলো সব জায়গায় প্রি অ্যাডমিশন, প্রি মেডিকেল, মানে কোনো কিছু প্রি, যে ইঞ্জিনিয়ারিং এর জন্য প্রিপারেশন, মানে কোনো কিছু বাদ দিয়ে। আর কমার্সের জন্য সেম। কিন্তু আর্টসের পোলাপান, ঠিক আছে, তোমরা যারা ঢাবি খোয়াতে পরীক্ষা দিবা, তোমরা কি গাঙ্গের জলে ভাসছে আসো নাই? তোমাদেরও একটা গুরুত্ব আছে, আমাদের কাছে আছে, কারো কাছে না থাকুক বা না থাকুক। আমি যে আর্টসের স্টুডেন্ট, আমি ছোটবেলা থেকে আর্টসে পড়ছি, ঠিক আছে? আমি তো জানি যে তুমি বা আর্টসের কিন্তু ক্যারিয়ার পার্সপেক্টিভ অনেক বড়। দিন শেষে দেখবা যে সায়েন্স থেকে হইলেও BCS ক্যাডার হইতেছে, এটা হয় এখন, সবই তো, ঠিক আছে, মেডিকেল দিয়ে BCS ক্যাডার। আর তুমি যদি আর্টসে পড়ো, তোমার ফিল্ডে তো BCS ক্যাডার হবা, তোমার ফিল্ড আরো বড় বড় জায়গায় আছে। সো তুমি নিজেকে এক্সপ্লোর করো। আর্টস ইজ নট ব্যাড। আর্টস বাংলাদেশের পার্সপেক্টিভ আর্টস ইজ বেস্ট, ঠিক আছে? তুমি যদি ঠিকমতো প্রপারলি পড়াশোনা করতে পারো, তুমি যদি ইউনিভার্সিটিতে উঠে ভন্ডামি করো, সে দায়ভার পুরোটাই তোমার। সো এই কোর্সে যদি এনরোল করো, এই কোর্সে মূলত মানে ওই কোর্সে ভর্তি হলে এটা ভর্তি হওয়া লাগবে, মানে ফ্রি 20 তারিখের আগে। আর এই কোর্সে তুমি আলাদাভাবে এনরোল করতে পারো 690 টাকা দিয়ে, ঠিক আছে? আমাদের গাইডলাইন সিরিজের ওয়ান অফ দ্য বেস্ট কোর্সেস এভার। এই কোর্সটা মূলত আমাদের গাইডলাইন সিরিজের একটা কোর্স। এই কোর্সটাই মূলত তোমার ঢাকা ইউনিভার্সিটির ক্ষয় ইউনিট সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা দেওয়া হবে। 30টা প্রিমিয়াম লেকচার, 30টা প্রিমিয়াম লেকচার শিট, গাইডলাইন সেশন, বি ইউনিট স্ট্যান্ডার্ড, আমাদের যে কুইজ থাকবে 10টা। এই কোর্সে আমরা 6 জন পড়াবো। আমরা তোমার ঢাকা ইউনিভার্সিটির পড়াশোনা করা তোমার বড় ভাইয়েরা, আমরা ট্রাই করবো যে অ্যাজ মাই স্টুডেন্ট তোমরা এখন আসো, তোমরা মানে একটা চার্টেন পিরিয়ড অফ টাইম পরে আমার জুনিয়র হও, ঠিক আছে? আমার ইউনিভার্সিটি ক্যাম্পাসে আসো, ঠিক আছে? আমি বলবো না যে কার্জন হল সুন্দর, কার্জন হলে আড্ডা দেবো, কার্জন হলে তোমার কিছুই হয় না। কার্জন হল এগুলো মানুষ একটা ইলিউশন। প্লিজ এই ইলিউশনে পড়বা না, ঠিক আছে? ইলিউশনে পড়বা না। কার্জন হল দেখে তোমাদের এত ইমোশন কেমনে জায়গা আমি বুঝলাম না। ঢাকা ইউনিভার্সিটি চান্স পাও, একদিনও যায় কার্জন হলে বসবা না, ঠিক আছে? একদিনও বসবা না, ঠিক আছে? যদি প্রেম ট্রেম করো তাইলে একটা কথা আছে, প্রেম ট্রেম করলে যে গার্লফ্রেন্ড নিয়ে বসলা বা বয়ফ্রেন্ড নিয়ে বসলা, ওইটা একটা আলাদা সেগমেন্ট। তুমি ন্যাচারালি একদিনও কার্জন, আমি আমার মনে হয় আমি ঢাকা ইউনিভার্সিটি এখন 2 বছর তো হয়েছে, অলরেডি 2 বছর তো হয়ে গেল আমি ঢাকা ইউনিভার্সিটিতে আসি। তো 2 বছরের ভিতরে আমার মনে হয় আমি হাইয়েস্ট 20 দিন কার্জন হলে গেছি, বা এর বেশি আমি কার্জন হলে যাই নাই, ঠিক আছে? আমার তো ক্লাস কার্জন হলে, যাদের ক্লাস কার্জন হলে তারা তো কার্জন হলে যাবে। বাট আমরা যারা বি ইউনিটের আছি, কলা আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদে, আমাদের অনুষদ কলা অনুষদ, ঠিক আছে? এটা তো দূরে। সামাজিক বিজ্ঞান অনুষদ এটা তো তোমার সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টি, মানে কলার সোশ্যাল সায়েন্স একই জায়গায় আমাদের ওই এলাকায়, কলা ভবন এলাকায়। আমাদের আছে আইন অনুষদ এইখানে তোমার বাংলাদেশের কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে। সো আমরা কিন্তু ওই কার্জনাল থেকে ডিট্যাচড। সো ওই জিনিসগুলোতে ইমোশন কেমনে জায়গায় আমি বুঝি না। তোমাদের প্রয়োজন বইয়ের প্রতি ভালোবাসা। যারা বইকে ভালোবাসবে তারা ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাবো, যারা কার্জন হলকে ভালোবাসবে তারা ঢাকা ইউনিভার্সিটি চান্স পাবা না, ঠিক আছে? খুব সিম্পল। আর এখন যে পরিমাণ কম্পিটিশন, আই রিপিট, এখন যে পরিমাণ কম্পিটিশন,
তুমি এইচএসসির পরে 4 মাসের পড়া দিয়ে কোনোভাবে ঢাকা ইউনিভার্সিটির চান্স পাবা না, কোনোভাবে ঢাকা ইউনিভার্সিটি গ্র্যাব করা পসিবল হবে না। এটা তুমি লিখে রাখো, মার্ক মাই ওয়ার্ড, তুমি আমার কথাগুলো লিখে রাখো। এখন যে পরিমাণ তোমার হার্ড কোশ্চেনের সিচুয়েশন চালু হয়েছে, যদি তুমি স্বপ্ন দেখো ঢাকা ইউনিভার্সিটি চান্স পাবো, তোমার প্রিপারেশন স্টার্টিং হওয়া লাগবে তোমার মানে বিফোর এইচএসসি হওয়াই লাগবে। আফটার এইচএসসি প্রিপারেশন নিয়ে তুমি যে চান্স পাবা এটা বলা খুবই টাফ, ঠিক আছে। সো এই গাইডলাইন সিরিজ গেল, ঠিক আছে। এই কোর্সে 2টা কোর্সে ভর্তি হতে পারবা, প্রি অ্যাডমিশন বলো, জাস্ট তুমি একটু পেজে মেসেজ দিও বা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের এখানে কমেন্ট সেকশনে বা আমাদের ক্যাপশনে বা আমাদের ইউটিউবের ডিসক্রিপশনে দেখে নাও, ওইখান থেকে যোগাযোগ করে ভর্তি হয়ে যাও। আর তোমরা যারা 26 ব্যাচ আছো তোমাদের সাথে একটা আগাম বার্তা একটু শেয়ার করে রাখি, তোমরা যারা ইংরেজি, বাংলা এবং আইসিটি অনেক দুর্বল এবং এইটার মেইন প্রিপারেশন শুরু করতে চাইতেছো তোমার টেস্টের উপরে, তোমাদের জন্য একটু বলে রাখি, তোমাদের জন্য আমাদের একটা কোর্স আছে প্রত্যেক বছর, এফআরবি ফর ইবিআই, ঠিক আছে। এই কোর্সটা থাকে মাত্র 60 দিনের জন্য, মাত্র 60 দিনে 60টা ক্লাস হয়, বাংলার 20টা ক্লাস, ইংলিশের 20টা ক্লাস, আইসিটির 20টা ক্লাস। বাংলার 20টা ক্লাসে বাংলার 2টা পার্টের ফুল সিলেবাস, ইংলিশের 20টা ক্লাসে ইংলিশের 2টা পার্টের ফুল সিলেবাস, আইসিটির 20টা ক্লাসে আইসিটি ফুল। টোটাল আমাদের 60টা ক্লাসে বাংলা, ইংরেজি, আইসিটি 500 মার্কের পূর্ণাঙ্গ প্রিপারেশন গোছাই দেওয়া হয়, কারণ এই 3টা সাবজেক্ট তোমরা প্রচুর ফেল করো, ভালো রেজাল্ট হয় না, ওভারঅল রেজাল্ট ডাউন করে, গোল্ডেন এ প্লাস আসে না বা কারো কারো এ প্লাস আসে না। সো তাদের জন্য আমরা মাত্র 60 দিনে এই কোর্সটা দিই, 60 দিনে তোমার ইংলিশ, বাংলা, আইসিটিতে যত দুর্বলতা আছে সম্পূর্ণ এ টু জেড তুমি কভার করে আসতে পারবা যদি আমাদের এই কোর্সটা এনরোল করো। এই কোর্সে ভর্তি শুরু হবে 2026 সালে 26শে জানুয়ারি এইচএসসি 26 ব্যাচের জন্য, এবং তোমাদের টেস্ট পরীক্ষা চলাকালীন সময় এই কোর্সে ভর্তি শুরু হবে, টেস্ট পরীক্ষা দিবা, শেষ করবা, আমাদের ক্লাস স্টার্ট, টানা ক্লাস হবে, বেস্ট সার্ভিস, বেস্ট লেভেলের তুমি মানে একদম ম্যাটেরিয়াল পাবা, বেস্ট বুক পাবা, সবকিছু আমাদের এখানে আছে। লাস্ট টাইমে তোমাদের ভালো করানোর দায়িত্ব স্বপ্নরাবির, এইটাই, ঠিক আছে। সো এটা একটু বলে রাখলাম, 2026 সালের শিক্ষার্থী এইচএসসি 26 ব্যাচ, তোমরা এই কম্প্যাক্ট কোর্সটা এফআরবি ফর ইভিআই এই কোর্সটা এনরোল করতে পারবা তোমার জানুয়ারি 2026 সালে। এখন আমি তো করতেছি মনে হয় আজকে খুব সম্ভবত 12 বা 13 তারিখ বা 14 বা 15 তারিখ, আজকে 14 তারিখ, সরি, আই এম রিয়েলি সরি ফর দ্যাট। আজকে 14 তারিখ ডিসেম্বরের 2025 সালে 2026 সালের 15 বা 16 তারিখ থেকে এটা ভর্তি শুরু হবে। তোমরা ওই সময় ভিডিওটা যখন দেখো ভর্তি হয়ে যাও, ঠিক আছে, যদি তোমার কম্প্যাক্টেড প্রিপারেশন প্রয়োজন হয়। সো আই হোপ যে ঢাকা ইউনিভার্সিটির যাত্রা যারা ক্ষয় ইউনিটে পরীক্ষা দিবে আমাদের সাথে শুরু হোক। স্বপ্নরাবি ঢাকা ইউনিভার্সিটির ক্ষয় ইউনিটের স্পেশালাইজড প্ল্যাটফর্ম, ক্ষয় ইউনিটের শিক্ষার্থীদের দিয়ে যারা অ্যাডভান্স চিন্তা করে তাদের ভিতরে কিন্তু স্বপ্নরাবি অন্যতম। তুমি একটু সার্চ করে দেখো, কারণ স্বপ্নরাবি প্রোভাইড ইউ যেটা তোমার প্রয়োজন, মানে হোয়াট ইউ অ্যাকচুয়ালি নিড, তোমার যা প্রয়োজন, নট মানে যে প্রয়োজন না হাবি যাবি, স্বপ্নরাবি দেয় না, ঠিক আছে। স্বপ্নরাবির পুরো সিস্টেমটাই মানে স্টুডেন্ট ফ্রেন্ডলি, পুরো ইকোসিস্টেমটাই স্টুডেন্ট ফ্রেন্ডলি, ঠিক আছে। সো হোপ তোমরা সবাই ভালো থাকো, আর নেক্সট ক্লাসে দেখা হচ্ছে, নেক্সট আর ইউটিউবে থাকো বা আমাদের যে কোনো কিছু জানতে চাইলে তুমি বলবা যে ভাইয়া আই ওয়ান্ট টু নো অ্যাবাউট দিস, দেন আই উইল হেল্প ইউ, আই উইল ট্রাই মাই বেস্ট, ঠিক আছে। সো অল দ্য বেস্ট, ভালো থাকো, আজকে এই পর্যন্ত, টাটা।